তোমরা প্রত্যেক দিন রান্নাঘর নিয়ে এমন ঝামেলা শুরু করো, আমার আর ভালো লাগে না। আমি তোমাদের 7 জনকেই আলাদা আলাদা ভালো রান্নাঘর করে দেব। প্রত্যেক দিন দুপুরে রাতে রান্না নিয়ে এত অশান্তি আর সহ্য হচ্ছে না। হ্যাঁ মা, তাহলে বর্ষার আগেই কিন্তু ঘরের কাজটা শুরু করে দেবেন। বর্ষাকালটা নিজের রান্নাঘরেই রান্না করব। দিনরাত অশান্তি আমাদেরও ভালো লাগে না। 7 জন রান্নাঘরে ঢুকলে মনে হয় যেন লোকাল ট্রেনে উঠে পড়েছি। মা, আমার রান্নাঘরটা কিন্তু ভালো মডিউলার কিচেন করে দেবেন, ঠিক আছে? আচ্ছা বেশ, তাই হবে। আমি কালকেই রাজমিস্ত্রিদের খবর দিয়ে দেব তোমাদের রান্নাঘর বানানোর জন্য। তাহলে শুধু দিদির রান্নাঘরটাই মডিউলার কিচেন হবে কেন? আমাদের সবার রান্নাঘরই মডিউলার কিচেন করে দিতে হবে, না হলে আমাদের সবার মধ্যে আবার ঝগড়া বাঁধবে। রমা দেবী 7 বৌমার কথা মেনে নেয়, কারণ প্রত্যেকদিন 7 জন একসঙ্গে রান্নাঘরে ঢুকলেই ঝামেলা শুরু হয়। একটা গ্যাস ওভেনে ঠিকমতো রান্নাবান্না করা সম্ভব হয় না। এমনই একদিন 7 বউ যখন একসঙ্গে রান্না করতে যায়, তখন তাদের মধ্যে ছোট বউ শিখা শাক ধুতে গিয়ে বড় বউ রেখার গায়ে ভুলবশত জল ঢেলে দেয়। এই, তুমি কি চোখে দেখতে পাও না আমার গায়ের মধ্যে জল ঢাললে কি করতে? তোমার সাহস তো কম নয়। একে আমি তোমাদের সবার জন্য রান্না করে দিচ্ছি, তারপর তুমি ইচ্ছা করে আমার গায়ে জল ঢালছো। ও, তুমি কি শুধু একাই রান্না করছো আর আমরা কি এখানে খেলতে বসেছি? তুমি রান্নাঘরে এলেই ঝগড়াঝাটি শুরু হয়। যাও তো এখান থেকে। রান্নার নামে শুধু একে ওকে হুকুম করো। তোমার থেকে ভালো রান্না আমরা দিব্যি করে নেব। ও আচ্ছা, তাই নাকি? এটা কি তোমার রান্নাঘর, নাকি রান্নাঘরটা তোমার বর বানিয়েছে যে তোমার রান্নাঘর থেকে আমি চলে যাব? আমি তোমার আগে এই শ্বশুর বাড়িতে বিয়ে করে এসেছি, তাই তুমি এখান থেকে চলে যাও। এভাবেই বৌমাদের মধ্যে রান্নাবান্না করা নিয়ে ঝামেলা শুরু হয়। ফলে রান্না করতে প্রচন্ড দেরি হয়ে যায়। সকালবেলা ছেলেরা অফিসে যাওয়ার সময় খেতে এসে দেখে সকালবেলা কোনো খাবার দাবার রান্না হয়নি। সেই সাথে বাড়ির বৌমাদের মধ্যে তুমুল ঝগড়া চলে। তোমরা সকালবেলা কেউ কিছু রান্না করনি, শুধু সকাল থেকে ঘুম থেকে উঠে ঝামেলাই করে যাচ্ছ। বলি, বাড়ির ছেলেরা সকালবেলা কি না খেয়ে অফিসে যাবে? যাও, এখনই ঝগড়া ঝামেলা ছেড়ে আগে রান্না বান্না করতে শুরু করো। থাক মা, এখন রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আমরা নয় বাইরে থেকে কিছু খেয়ে নেব। আর এই ঝগড়াঝাটিগুলো আমাদের অফিসের টাইমে না করলেই হয় না? এই বলে বাড়ির ছেলেরা কিছু না খেয়েই সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যায়। ফলে রমা দেবী তার বৌমাদের উপর ভীষণই রেগে যায়, কিন্তু তাতে কারো কিছুই এসে যায় না। 7 বউ রান্নাঘর নিয়ে নিজেদের মধ্যে এভাবেই ঝগড়া করতে থাকে, কিন্তু প্রত্যেক দিন একই কাণ্ড রমা দেবী আর সহ্য করতে পারে না। তাই রমা দেবী ঠিক করে 7 বৌমার জন্য এবার সে নতুন রান্নাঘর বানিয়ে দেবে। কিছুদিনের মধ্যেই বাড়িতে মডিউলার কিচেন বানানোর কাজ শুরু হয়ে যায়, কিন্তু 5 বউয়ের রান্নাঘরের কাজ শেষ হওয়ার আগেই বর্ষা শুরু হয়ে যায়। বাকি 2 বউয়ের রান্নাঘরের কাজ তখনও শেষ হয় না। মাসিমা, এখন তো বর্ষা নেমে গেছে, তাই বাকি 2টো রান্নাঘরে এখন কাজ করে শেষ করা সম্ভব নয়। আর এই বৃষ্টির মধ্যে কাজ করলে তো বালি সিমেন্ট সব ধুয়ে যাবে। তাই বর্ষা থামলে আমরা আবারও 2টো রান্নাঘরের কাজ শুরু করবো, বুঝেছেন? সে কি? তাহলে আমরা এখন রান্না বান্না করবো কোথায়? বাকি সবারই তো রান্নাঘর তৈরি হয়ে গেল, তাহলে আমাদের দুজনের রান্নাঘর এখনো তৈরি হলো না কেন? আপনারা ইচ্ছে করে এরকম কাজ করেছেন, তাই না? না বৌদি, আসলে আমরা একটা একটা করে রান্নাঘর বানাচ্ছিলাম। 5টা রান্নাঘর হয়ে গেছে, শুধু বাকি আছে 2টো রান্নাঘর। আপনারা কোনো চিন্তা করবেন না, বৃষ্টি থামলে রান্নাঘর তৈরির কাজ শুরু হয়ে যাবে। এই যে মিস্ত্রি, তুমি এক কাজ করো, তুমি ছাদে গিয়ে 2টো জায়গায় আলাদা আলাদা করে ত্রিপল টাঙিয়ে দাও, যাতে ছাদে ভালোভাবে রান্না করা যেতে পারে। এই বর্ষার মধ্যে এছাড়া তো কোনো উপায় নেই। রমা দেবীর কথা শুনে অখিল মিস্ত্রি বাড়ির ছাদে 2 জায়গায় ভালোভাবে 2টো বড় বড় ত্রিপল টাঙিয়ে দেয়, যাতে সেখানে শিখা এবং নিতা ভালোভাবে রান্নাবান্না করতে পারে। কিন্তু শিখা এবং নিতা যখন ছাদে রান্না করতে যায়, তখনই বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টির মধ্যে ছাদে আমাদের 2 জনকে রান্না করতে হচ্ছে, আর বাকিরা সবাই নিজেদের মডিউলার কিচেনে ভালো করে শান্তিমতো রান্না করছে। উফ, আমার কিছুতেই আর ভালো লাগছে না। এসব ঠিক ওই বড়দির কর্ম। নিশ্চয়ই ইচ্ছে করে নিজেদের রান্নাঘরটা আগে বানিয়েছে। কিন্তু কি আর করা যাবে, আমাদের তো নিজেদের স্বামীদের রান্না বান্না করে কিছু খাওয়াতে হবে, না হলে সবাই আবার রেগে যাবে। এখন কিছু করার নেই, আমার বর আবার আজকে তাড়াতাড়ি অফিস যাবে, আমাকে ওর জন্য কিছু একটা রান্না করতেই হবে। এই বলে নেহা রান্না করতে শুরু করলে বৃষ্টির ঝাপটা এসে গরম তেলের উপর পড়লে সেই তেল নেহার হাতে ছিটকে ফোসকা পড়ে যায়।
অন্যদিকে শিখা রান্না করতে গেলে বৃষ্টির ঝাপটা এসে শিখার চোখে মুখে পড়ে। এভাবেই কোনো মতে তারা দুজনে বৃষ্টির মধ্যে রান্না বান্না করে নিজেদের স্বামীদেরকে খেতে দেয়। কিন্তু এত কষ্ট করে রান্না করতে গিয়ে তাদের দুজনেরই রান্না করা খাবারের স্বাদ ভালো হয় না। নেহা, তুমি এটা কি রান্না করছো বলো তো? এতদিন বাদে তুমি ঠিকঠাক করে একটু রান্না করবে ভাবলাম, কিন্তু এখন তো দেখছি রান্নাটা খেতে ভীষণ খারাপ হয়েছে। তারপরে এই দেখো কোথা থেকে শুকনো আম পাতা জাম পাতা এসে পড়েছে। ধুর বাবা। ছাদের উপর বৃষ্টির মধ্যে রান্না করলে এরকমই হয়। ঝড়ের সময় আম পাতা জাম পাতা এসে আমার রান্নার উপর পড়ছিল, তাতে আমার কি দোষ বলো? তুমি জানো আমি ছাদে বৃষ্টির মধ্যে কত কষ্ট করে আজকে রান্না করেছি। অন্যদিকে শিখার স্বামী রজত তাকে অনেক কথা শোনায়। এতে করে শিখা এবং নেহা দুজনেরই খুবই খারাপ লাগে। ঠিক এমন সময় বাড়ির অন্যান্য বৌমা সুভাষ এবং রজতকে মানকচু বাটা, ভাত, ডাল এবং মাছের তরকারি, দই পটল ইত্যাদি খাবার নিয়ে এসে খেতে দেয়। আজকে প্রথম আমরা নিজেদের নতুন রান্নাঘরে রান্না করলাম, তাই তোমাদের জন্য কিছু খাবার দাবার নিয়ে এলাম। এতদিন রান্না বান্না নিয়ে আমাদের খুব সমস্যা হয়েছে, কিন্তু এবার তো আমাদের রান্নাঘর আলাদা হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের ভালো কিছু রান্না করে খাওয়াই। বাহ, বৌদিরা আজ খুব সুন্দর রান্না বানিয়েছে। এই বৃষ্টির মধ্যে মানকচু বাটা খেতে আমার খুব ভালো লাগছে। শিখা, তুমি তো এরকম বৌদিদের মতো রান্না করতে পারো। এমন কথা শুনি শিখা এবং নেহা দুজনেই তাদের স্বামীদের উপর রেগে যায়। কারণ বাকি 5 বৌমা যেখানে নিজেদের নতুন মডিউলার কিচেনে রান্নাবান্না করে, অন্যদিকে শিখা এবং নেহাকে কষ্ট করে বৃষ্টির মধ্যে ছাদে রান্না করতে হয়। শোনো, আমাদের মডিউলার কিচেনটা ভালোভাবে তৈরি হয়ে গেলে আমরাও এরকম রান্নাবান্না করে দিতে পারতাম। ছাদের মধ্যে বৃষ্টি মাথায় করে রান্নাবান্না করতে গেলে এরকম হয়। বাকি বউদের তো কোনো ব্যাপার নেই, মায়ের মাথায় হাত বুলিয়ে সবার আগে নিজেদের রান্নাঘরটা করে নিয়েছে, যত সব। শিখার মুখে এরকম ঠেস মারা কথা শুনে সবারই খুবই রাগ হয়, কারণ শিখা এবং নেহার রান্নাঘরের কাজ আটকে যাওয়ার ক্ষেত্রে বাড়ির বাকি বৌমাদের কোনো হাত থাকে না। শুধুমাত্র বর্ষার কারণেই তাদের রান্নাঘর তৈরির কাজ আটকে যায়। ও, আমাদের মডিউলার কিচেন তৈরি হয়ে গেছে বলে তোমাদের খুব হিংসা হচ্ছে, তাই না? কিন্তু এতে আমাদের কি করার আছে? মা আমাদের সবার জন্য আলাদা আলাদা করে ভালো মডিউলার কিচেন তৈরি করে দেওয়ার কথা বলেছেন। তোমাদের কি একটু ধৈর্য বলে কিছু নেই? এভাবে তাদের মধ্যে ঝগড়া শুরু হলে সুভাষ এবং রজত কোনো রকমই তাদের ঝগড়া থামায়। কিন্তু পরের দিনও আবার ছাদে রান্নাবান্না করতে গিয়ে শিখা এবং নেহার বৃষ্টির জন্য খুবই অসুবিধা হয়। প্রচন্ড বৃষ্টিতে ত্রিপল ফুটো হয়ে জল পড়তে শুরু করে, যা দেখে তারা দুজনেই খুবই রেগে যায়। না, আমি আর কিছুতেই এখানে রান্না করতে পারছি না। একটা কাজ করি, আজকে বড়দি বা মেজদির রান্নাঘরে গিয়ে রান্না করে আসি। এভাবে বৃষ্টির মধ্যে ছাদে রান্না করা কিছুতেই সম্ভব নয়। শিখার কথা শুনি নেহাও সেখানে রান্না করবে না বলে ঠিক করে, কারণ তাদের দুজনের কাছে এখন কোনো উপায় থাকে না। শিখা রেখার কাছে গিয়ে তার মডিউলার কিচেন রান্না করতে দেওয়ার কথা বললে রেখা একদমই রাজি হয় না। কেন? তোমাদের রান্নাঘর তৈরি হয়নি বলে এখন আমার সুন্দর কিচেনে তোমাদেরকে রান্না করতে দেব? এমনিতেও পুরানো রান্নাঘরে রান্না করার সময় তোমরা রান্নাঘরের অনেক ক্ষতি করতে। তোমরা যদি এখন ইচ্ছা করে আমার রান্নাঘরের কোনো ক্ষতি করে দাও, তাই আমি তোমাদেরকে আমার রান্নাঘরে যেতে দেব না। তোমরা বৃষ্টির বাহানায় আমার রান্নাঘরে ঢুকতে পারবে না। তাহলে আমরা কোথায় রান্না করব? ছাদের মধ্যে রান্না বান্না করা সম্ভব নয়। আমি বারবার বলছিলাম না তোমরা ইচ্ছা করে আমাদের খাটানোর চেষ্টা করছো? তার প্রমাণ কিন্তু আজকে পেয়ে গেলাম। আমি এখনই মাকে গিয়ে সব কথা বলে দিচ্ছি। এই বলে শিখা এবং নেহা তখনই শাশুড়ি মায়ের কাছে যায় আর তাদের সমস্যার কথা খুলে বলে। এমন সময় রমা দেবী তার বাকি 5 বৌমাকে সেখানে ডাকে। দেখো, তোমাদের সবার মধ্যেই পুরানো রান্নাঘর নিয়ে ঝামেলা হচ্ছিল বলেই আমি তোমাদের 7 জনের আলাদা আলাদা মডিউলার কিচেন করে দেব বলেছিলাম। এখন ছোট 2 বৌমার রান্নাঘরটা তৈরি হয়নি বলে তোমরা 5 বৌমার মধ্যে কেউই ওদেরকে রান্না করতে দিতে চাইছো না। এরকম ভাবে চললে সংসারে মিল থাকবে কি করে? কিন্তু মা, শিখা আর নেহা দুজনেই রান্না করতে গিয়ে ভীষণ ঝামেলা করে। এখন দেখুন, আমরা 5 বউ আলাদা রান্নাঘরে রান্না করছি বলে আমাদের কিন্তু কোনো ঝগড়া হচ্ছে না। ওরা দুজন সব সময় হয় রান্নাঘরের জিনিসপত্র ভেঙে ফেলে, না হলে অন্য কিছু নষ্ট করে দেয়। আমি তোমাদের কারোর কোনো কথা শুনতে চাই না। যতদিন না বাকি 2টো রান্নাঘরের কাজ শেষ হচ্ছে, ছোট 2 বৌমা পালা করে তোমাদের 5 জনের রান্নাঘরে রান্না করবে। এমন কথা শুনে কারোর আর কিছু বলার থাকে না।
তাই তখনই শিখা রেখার রান্নাঘরে রান্না করতে ঢোকে। অন্যদিকে নেহা নিতার রান্নাঘরে রান্না করতে ঢুকে পড়ে। রেখার সুন্দর টাইলস বসানো রান্নাঘর দেখে শিখার মনে মনে খুবই হিংসা হয়। আমি এতদিন কষ্ট করে ছাদে গিয়ে রান্না করলাম, আর দিদিটা এত সুন্দর মডিউলার কিচেনে আরাম করে রান্না করছে। মডিউলার কিচেনে রান্না করে দিদিদের খুব অহংকার বেড়ে গেছে। এই বলে শিখা চিমনি অন না করেই বেশি করে ঝাঁজ দিয়ে রান্না বান্না করতে শুরু করে। ফলে চারপাশের টাইলসগুলোতে তেল কালি ছিটকে পড়ে। এভাবে কয়েকদিনের মধ্যেই দামি টাইলসগুলো নোংরা হয়ে যায়। অন্যদিকে নিতা নিজের রান্নাঘরের টাইলসের সঙ্গে ম্যাচিং করে ননস্টিকের কুকওয়্যার সেট কেনে, আর নেহা ইচ্ছা করে সেই কুকওয়্যার সেটগুলোতে রান্না করার পর বৃষ্টির জলে ধোয়ার জন্য রেখে আসে। একই শিখা, তুমি আমার রান্নাঘরে চিমনি না চালিয়ে কেন রান্না করছো? দেখো তো টাইলসগুলোর কি অবস্থা হচ্ছে। তোমাকে বৃষ্টির মধ্যে রান্না করতে না দিয়ে আমি নিজের মডিউলার কিচেনে তোমাকে রান্না করতে দিলাম, আর তুমি আমার রান্নাঘরটার এরকম ভাবে সর্বনাশ করছো। আসলে ছাদে বৃষ্টির মধ্যে রান্না করে আমার খুব ঠান্ডা লেগে গিয়েছিল। রান্নার ঝাঁজ আমি সেরকম ভাবে কিছুই বুঝতে পারিনি, তাই চিমনিটা অন না করে আমার রান্না হয়ে যাচ্ছিল। তাছাড়া রান্নাঘরটা শাশুড়ি মা বানিয়ে দিয়েছে। তুমি তো আর তোমার বাপের বাড়ি থেকে টাকা নিয়ে এসে রান্নাঘর বানাওনি, তাই আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এভাবে আবার শিখা এবং রেখার মধ্যে ঝগড়া লেগে যায়। অন্যদিকে প্রত্যেকদিন কুকওয়্যার সেটগুলো বৃষ্টির জলে ভেজার ফলে সেগুলোর রং কেমন যেন ফ্যাকাশে হয়ে ওঠে, যা দেখে নিতা খুবই রেগে যায় এবং নেহাকে কথা শোনাতে শুরু করে। আসলে আমি ভাবছিলাম বৃষ্টির জলে বাসনগুলো ধুলে তোমার রান্নাঘরের জল খরচাটা বেঁচে যাবে, তাই আমি বাসনগুলো বাইরে রেখে আসতাম। এটা তো তোমারই সুবিধা, তোমার রান্নাঘরের জল বেঁচে যাচ্ছে। নিতা বুঝতে পারে নেহা ইচ্ছা করে তার বাসনগুলো খারাপ করার জন্য এরকম কাজ করেছে। ফলে আবার তাদের মধ্যে ঝগড়া লেগে যায়, যা দেখে রমা দেবী ভীষণ পরিমাণে রেগে যায়। তাই সে তখনই পাঁচ বৌমার মডিউলার কিচেনে তালা লাগিয়ে দেয়। যাও, এবার তোমরা 7 জনে মিলে বৃষ্টির মধ্যে রান্নাবান্না করে আমাদের সবাইকে একদিন করে খাওয়াবে। আমি প্রত্যেকের রান্নাঘরে তালা লাগিয়ে দিয়েছি। যতদিন না 7টা রান্নাঘর তৈরি হচ্ছে ততদিন আমি কাউকে নতুন রান্নাঘরে রান্না করতে দেব না। এমন কথা শুনে 7 বৌমা ভীষণই বিপদে পড়ে, কিন্তু কেউই শাশুড়ি মায়ের কথা অমান্য করতে পারে না। তাই তারা এক একজন পালা করে প্রত্যেকদিন বৃষ্টির মধ্যে ছাদে গিয়ে রান্নাবান্না করে। তবে কিছুদিনের মধ্যেই বর্ষার মেঘ কেটে যায় আর আবার রোদ ওঠে। এমন সময় রমা দেবী আবার মিস্ত্রি লাগিয়ে বাকি দুটো রান্নাঘরের কাজ সম্পন্ন করে দেয়। ফলে 7 বৌমাই নিজেদের রান্নাঘরে রান্নাবান্না করতে থাকে। এখন আর তাদের মধ্যে রান্নাবান্না নিয়ে কোনো ঝামেলা হয় না। সুলেখা এবং হেমা ট্রেনে করে ঘুরতে যাচ্ছিল। এমন সময় অজানা স্টেশনে এসে তাদের ট্রেনটা বেশ কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়ে। কি খিদে পেয়েছে রে? এই স্টেশনে তো কিছু খাবার দাবারের দোকানও নেই দেখছি। অন্তত একটা চায়ের দোকান থাকলে চা বিস্কুট খেয়ে খিদেটা সামলানো যেত। এরকম একটা অদ্ভুত স্টেশনে এসে ট্রেনটা আধ ঘন্টা দাঁড়িয়ে থাকবে সেটা একবারও জানলে আমি খাবার নিয়েই ট্রেনে উঠতাম। আমারও সত্যিই খুব খিদে পেয়ে গেছে। সুলেখা এবং হেমা খিদেতে ছটপট করছে। এমন সময় তারা শুনতে পায় তাদের চেনা গলায় সিঙ্গারা আর চা বিক্রি করতে করতে সেদিকেই আসছে। সিঙ্গারা নেবেন? সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা 5 টাকায় একটা, আর 10 টাকায় 3টে সিঙ্গারা পাবেন। একবার খেলে বারবার চাইবেন। সাথে মাটির ভারী চাও পাবেন। আসুন আসুন আসুন, 1 কাপ চা মাত্র 10 টাকা। 20 টাকায় পেট ভরে খাবার এই স্টেশনে আর কোথাও পাবেন না। এই গলাটা খুব চেনা চেনা লাগছে, তাই না? কোথাও যেন শুনেছি, চল তো গিয়ে দেখি একবার। এই বলে সুলেখা এবং হেমা দুজনেই ট্রেন থেকে নেমেই তারা দেখতে পায় তাদের কলেজের বান্ধবী মেঘা সেখানে সিঙ্গারা এবং চা বিক্রি করছে। তারা খুবই অবাক হয়ে যায়। মেঘাকে দেখে তারা তাকে ডাকতে শুরু করে। পুরানো বান্ধবীদের ডাক শুনে মেঘা লজ্জায় সেখান থেকে পালিয়ে যেতে থাকে। অন্যদিকে সুলেখা এবং হেমাও ট্রেন থেকে নিজেদের জিনিসপত্র নামিয়ে নিয়ে মেঘার পিছু নিতে শুরু করে। কিছুক্ষণ পরেই তারা দেখতে পায় স্টেশনের একদম শেষে একটা ত্রিপল দিয়ে বানানো ঝুপড়িতে মেঘা তার জিনিসপত্র নিয়ে ঢুকে পড়ে। সুলেখা আর হেমাও সেখানে এসে মেঘাকে বাইরে থেকে ডাকতে থাকে। মেঘা বাধ্য হয়ে বাইরে বেরিয়ে আসে। কি রে, তুই রেল স্টেশনে থাকিস কেন? আমি তো শুনেছিলাম
তোর নাকি অনেক বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে। এই বুঝি তোর বড়লোক শ্বশুর বাড়ি? বড়লোক নয় আবার, বাড়ির গেটের সামনে 150 কোটি টাকার গাড়ি দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছিস না? আমাদের বান্ধবী এত বড়লোক হয়ে যাবে তুই স্বপ্নেও ভেবেছিলিস? মেঘা তাদের কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে থাকে। মেঘা জানতো তার বান্ধবীরা তাকে সম্মান করে, ভালোবাসে, কিন্তু তার বান্ধবীরা তার অবস্থা নিয়ে এভাবে মজা করবে সেটা সে কখনোই ভাবতে পারেনি। এতদিন পরে আমাকে দেখে আমার পিছু নিয়ে এখানে এসেছিস শুধুমাত্র আমার অপমান করবি বলে, তাই তো? তোরা প্লিজ এখান থেকে চলে যা, আমি তোদের কারোর সাথে কোনো কথা বলতে চাই না। তুই হেমার কথা বাদ দে তো, তুই তো জানিস ও বরাবরই সব বিষয় নিয়ে একটু মজা করে। তুই আমাদেরকে বলতো তোর এমন অবস্থা কিভাবে হলো? আমি জানতাম তোর বাপের বাড়ি গরিব, কিন্তু তাই বলে তোর বাবা তোকে এমন বাড়িতে বিয়ে দেবে, এটা তো আমাদের কল্পনার বাইরে। সবকিছু বলবো, তার আগে তুই বল তোদের সাথে জয়িতা নেই কেন? ও কোথায় গেছে? ওর সাথে কি তোদের আর কোনো সম্পর্ক নেই? জয়িতার কথা বাদ দে, আগে তুই আমাদেরকে বলতো তোকে আর তোর শ্বশুর বাড়ির লোকেদেরকে কেন এভাবে রেল স্টেশনে ঘর বানিয়ে থাকতে হচ্ছে? তোদের বাড়িটার কি হলো? সুলেখার কথা শুনে মেঘা তাদেরকে আসল ঘটনা বলতে শুরু করে। আজ থেকে বেশ অনেক দিন আগের কথা, যখন মেঘা, সুলেখা, হিমা এবং জয়িতা চারজনে একসঙ্গে কলেজে পড়তো। মেঘা বরাবরই তার বাকি 3 বন্ধুর থেকে পড়াশোনায় ভালো ছিল। মেঘা সবসময় প্রত্যেক বিষয়ে প্রথম হতো, সেই জন্যই তাকে তাদের কলেজের অনেকেই খুবই পছন্দ করত। কিন্তু মেঘা অত্যন্ত গরিব পরিবারের মেয়ে ছিল বলে সে বেশি কারোর সাথে বন্ধুত্ব করত না। সে শুধুমাত্র সুলেখা, হেমা এবং জয়িতার সাথেই কথা বলতো। তাদের কলেজের একটি ছেলে বিক্রমকে তাদের কলেজের অনেক মেয়েই খুবই পছন্দ করত। মেঘার বান্ধবীরাও সেসব মেয়েদের থেকে আলাদা কিছু ছিল না। আমাদের ক্লাসের ছেলেগুলোকে দেখ, সবকটা কেমন যেন, আর ওদিকে বিক্রমকে দেখ কি হ্যান্ডসাম। আমি শুধু ভাবি ওর ক্লাসের মেয়েরা কতটা লাকি, সকাল থেকে বিকাল পর্যন্ত ওরা বিক্রমকে চোখের সামনে দেখতে পায়। আমার তো মাঝে মাঝে মনে হয় সাবজেক্ট চেঞ্জ করে আমি বিক্রমদের ক্লাসে চলে যাই। এই তোরা কেউ বিক্রমের দিকে নজর দিবি না বলে দিলাম। ওকে আমিই বয়ফ্রেন্ড বানাবো আর আমিই বিয়ে করব। আমি আজকেই তোদেরকে এই কথাটা বলে দিলাম। পরের দিন থেকে তোরা বিক্রমকে নিজেদের জামাইবাবুর চোখে দেখবি, ঠিক আছে? তুই বললেই আমরা শুনবো কেন? বিক্রম কি তোর বাবার সম্পত্তি? আর তার চেয়েও বড় কথা, বিক্রমের আদৌ তোকে পছন্দ হবে কিনা সে নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। বিক্রমের যাকে পছন্দ হবে ও তার সাথেই থাকবে। তুই বাকিদের এভাবে জোর করতে পারিস না জয়িতা। কে বলেছে পারবো না? নিশ্চয়ই পারবো। তোরা তো আমাকে ভালো করেই চিনিস। আমার যেটা পছন্দ হয় সেটা আমি যেভাবেই হোক নিয়েই ছাড়ি। স্বয়ং উপরওয়ালা এসেও আমাকে সেটা নেওয়া থেকে আটকাতে পারবে না। আর সেই জায়গায় বিক্রম তো সামান্য একজন মানুষ। ব্যাস ব্যাস, থাম তোরা। একটা ছেলেকে নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে? এখন তোদের পড়াশোনা করার সময়। তোরা ভালো করে মন দিয়ে পড়াশোনা কর। ভালো রেজাল্ট করলে দেখবি তোদের বাড়ির সামনে ছেলেদের লাইন লেগে যাবে। তোর মতো গরিবদের মুখে এরকম কথাই মানায়। কোন রকমের উচ্চাসা নেই। প্রত্যেকদিন প্রায় একই রকমের জামা কাপড় পরে কলেজে আসিস, একটু সেজেও তো আসতে পারিস না। তোকে তো কোনো ছেলে এমনিতেই পাত্তা দেয় না, তুই আবার আমাদেরকে জ্ঞান দিচ্ছিস। বাড়াবাড়ি করিস না জয়িতা। মেঘা আমাদের বান্ধবী হয়, তোর পয়সা আছে, আর এর পয়সা নেই বলে তুই এভাবে একে অপমান করতে পারিস না, ঠিক আছে? জয়িতা কোনো সময়ই মেঘাকে একদম পছন্দ করতে পারতো না। সে বুঝতে পারতো না মেঘার মতো গরিব সবজি বিক্রেতার মেয়ে কেন তাদের সাথে এত বড় কলেজে পড়ে, এবং কেনই বা সুলেখা ও হেমার মতো ধনী মেয়েরা মেঘাকে তাদের বন্ধু বানিয়ে রেখেছে। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। মেঘা একদিন একা একা বাড়ি ফিরছিল। এমন সময় তাদের কলেজের বিক্রম সেখানে এসে মেঘার পথ আটকায়। মেঘা এই দেখে খুবই অবাক হয়ে যায়। কি ব্যাপার, তুমি হঠাৎ করে এভাবে আমার রাস্তা আটকালে কেন? আমি কিন্তু তোমার কোনো কাজ করে দিতে পারবো না। আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি আমার কোনো বান্ধবীর ব্যাপারে ইনফরমেশন নিতেই আমার সাথে কথা বলতে এসেছো। আমি জানি মেঘা তুমি পড়াশোনায় অনেক ভালো, সব সাবজেক্টে প্রথম হও। এটাও জানি যে তোমার অনেক বুদ্ধি, কিন্তু এখানে তুমি ঠিকঠাক ভাবে নিজের বুদ্ধিটা ব্যবহার করতে পারলে না দেখে অবাক হলাম। মানে তুমি কি বলতে চাইছো? পরিষ্কার করে বলো, আমি তোমার কথা বুঝতে পারছি না। কিন্তু আমি এটাই বলতে চাইছি যে আমি তোমার কোনো বান্ধবীর ব্যাপারে ইনফরমেশন দিতে নয়, শুধুমাত্র তোমার সাথে কথা বলতেই এখানে এসেছি। আমার তোমাকে খুব পছন্দ মেঘা। তোমার বাড়ি ঘর কেমন, তোমার বাবা কি করে, এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ আমার বাবার বাড়ি গাড়ি সবকিছুই আছে, আর আমার এসব জিনিসের প্রতি কোনো লোভ নেই। আমি শুধু জানতে চাই তুমি আমার সাথে থাকতে চাও কিনা। মানে কি বলতে চাইছো তুমি? আমার মাথাটা কেমন ঘুরছে। এইসব তুমি কি বলছো বিক্রম?
আমি যা বলছি একদম ঠিক বলছি। আমি তোমাকে ভালোবাসি, আর আমাদের কলেজ শেষ হলেই আমি তোমাকে বিয়েও করতে চাই। তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। বিক্রমের কথা শুনে মেঘা লজ্জা পেয়ে যায়। যতটা সে লজ্জা পেয়েছিল তার থেকে বেশি সে অবাক হয়। অনেকবার ভাবার পর সে বিক্রমের প্রস্তাবে রাজি হয়ে যায়। তারা একসাথে লুকিয়ে লুকিয়ে সময় কাটানো শুরু করে। কেউ কিছু জানতে না পারলেও জয়িতা বিক্রম এবং মেঘাকে একসাথে দেখে ফেলে। তুই আমার নিজের বান্ধবী হয়ে আমার সাথে এমন করলি? তুই এটা করতে পারলি? তুই আমাকে বিক্রমের থেকে দূরে থাকার জন্য এত জ্ঞান দিয়েছিলি, আর শেষমেশ নিজেই ওকে ফাঁসিয়ে নিলি। আমি তোকে কোনোদিনও সুখী হতে দেব না মেঘা। তুই দেখিস প্রত্যেকটা পদে পদে আমি তোকে এমন বিরক্ত করব যে তুই বিক্রমকে ছেড়ে দিতে বাধ্য হবি। জয়িতা বিক্রম এবং মেঘাকে আলাদা করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। এই ঘটনার ফলে জয়িতা এতটাই রেগে যায় যে সে মেঘার সাথে আর এক কলেজে থাকতে চায় না। সে কাউকে কিছু না জানিয়েই কলেজ ছেড়ে দেয়। মেঘা কিংবা বিক্রম কেউই তাদের সম্পর্কের কথা তাদের কলেজের কাউকে জানায় না। তারা ভাবতো কলেজে এসব বেশি পরিমাণে রটে গেলে তাদের পড়াশোনার ক্ষতি হবে। এভাবে অনেকগুলো দিন কেটে যায়। মেঘা আর বিক্রমের ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ হয়ে গেলে তাদের রেজাল্ট বেরিয়ে আসে। বিক্রম মেঘার কথা তাদের বাড়িতে জানায়। বিক্রমের বাড়িতে তার বাবা ছাড়া আর কেউ ছিল না, তাই তারা কোর্ট ম্যারেজ করে বিয়ে করে। বিয়ের পর তাদের দিন বেশ সুখের সাথেই কাটছিল। বেশ কিছু মাস পরে একদিন বিক্রম এবং তার বাবা মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। কি হয়েছে বিক্রম? তোমরা মুখগুলো এমন করে কেন রেখেছো? আমার কিন্তু খুব ভয় করছে। বাবা, আপনি অন্তত বলুন না কি হয়েছে। আমরা আমাদের সমস্ত সম্পত্তি একটা কোম্পানির টেন্ডার কিনতে লাগিয়ে দিয়েছিলাম। আমরা ভেবেছিলাম সেই টেন্ডারটা আমরাই পাবো, কিন্তু কিভাবে জানি না অন্য একটা কোম্পানি সেই টেন্ডারটা পেয়ে গেল। আমাদের সবকিছুই চলে গেছে বৌমা। আমাদের এবার এই বাড়িটাও ছেড়ে দিতে হবে। এইসব আপনি কি বলছেন বাবা? আমাদের এই টেন্ডারের ব্যাপারে আর কি কি জানতো? এগুলো তো অফিসের প্রাইভেট কথা, এগুলো তো কাউকে জানানোর কথা নয়। কিন্তু তবুও সন্দেহের কারণেই আমি জিজ্ঞাসা করছি। বাবার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জয়িতা ছাড়া এই ব্যাপারে আর কেউ কিছুই জানতো না, এমনকি বাবা আমাকেও বলেনি। কে এই জয়িতা? আমাদের কলেজে যে জয়িতা পড়তো সে? আমি কিছুই বুঝতে পারছি না, আমার মাথাটা কিরকম গুলিয়ে যাচ্ছে। আমি জানি না আমাদের কলেজের জয়িতাই কিনা, তবে আজ সকাল থেকে সে আর অফিসে আসেনি, এমনকি নিজের ফোনটাও সুইচ অফ করে রেখেছে। আমি কোনোদিনও বাবার অফিসে গিয়ে তাকে দেখতেও পাইনি। তারা সবাই কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণ পরে কয়েকজন লোক এসে তাদের বাড়িটা খালি করতে বাধ্য করে। কোনো উপায় না পেয়ে মেঘা তার স্বামী এবং শ্বশুরমশাইয়ের সঙ্গে রেল স্টেশনে ঝুপড়ি বানিয়ে থাকতে শুরু করে। সবকিছু এক মুহূর্তের মধ্যে হারিয়ে ফেলে বিলাসবাবু ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে পড়ে। স্বামী এবং শ্বশুরমশাইকে বাড়িতে রেখে মেঘা প্রত্যেকদিন নিজে হাতে সিঙ্গারা এবং চা বানিয়ে রেল স্টেশনে বিক্রি করতে শুরু করে। এই সমস্ত কথা শুনে সুলেখা এবং হেমার চোখে জল চলে আসে। আমি সত্যিই জানতাম না তুই বিক্রমকে বিয়ে করেছিস, আর তোর সাথে এত কিছু হয়ে গেছে। যদি আগে জানতাম তাহলে অনেক আগেই বাবাকে বলে বিক্রমের একটা চাকরির ব্যবস্থা করে দিতাম, কিন্তু এখন আমাদের যেটা করার আমরা সেটাই করব। ভাগ্যিস ট্রেনটা এখানে থেমেছিল। কি করবি তোরা? তোদের আর কিছু করার উপায় নেই, আমাদেরকে এই রেল স্টেশনেই থাকতে হবে। বিক্রমের কাছে একটা ভালো জামাও নেই যেটা পরে ও নতুন জায়গায় ইন্টারভিউ দিতে পারবে। সিঙ্গারা চা বিক্রি করে যা ইনকাম হয় তা আমার শ্বশুর মশাইয়ের চিকিৎসাতেই চলে যায়। বিক্রমকে কোনো ইন্টারভিউ দিতে হবে না, ও এমনিতেই কাজ পেয়ে যাবে। আমি তোকে কথা দিচ্ছি, তুইও তো অত্যন্ত ব্রাইট স্টুডেন্ট, তুইও বসে থাকবি কেন? তুইও কাজ করবি। আর আমি কলেজে পড়তে যে ফ্ল্যাটটাতে থাকতাম সেটা এখন পুরো ফাঁকাই আছে, তাই তোরা আজ থেকে ওই ফ্ল্যাটেই থাকা শুরু কর। আমার কাছে চাবি আছে, আমি তোদের এক্ষুনি দিয়ে দিচ্ছি। আর আমি তোদেরকে নিয়ে গিয়ে তোদের সবার জন্য নতুন জামা কাপড় কিনে দেব। বন্ধুদের তো এইটুকু সাহায্য করতেই পারি। আর তোরা দুজনে কাজে গেলে তোদের নতুন জামা কাপড় তো দরকার পড়বেই। প্রয়োজন মতো তোর শ্বশুর মশাইকে দেখাশোনা করার জন্য একটা আয়াও ঠিক করে দেব। তোরা সত্যিই আমার জন্য এত কিছু করছিস, আমি নিজের চোখ কান কিছুকেই বিশ্বাস করতে পারছি না। শুধু একটাই আক্ষেপ থেকে গেল, যদি জানতে পারতাম আমার শ্বশুর মশাইয়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টটা কে, বা সেটা আমাদের বান্ধবী জয়িতা কিনা, তাহলে ওর বিরুদ্ধেও একটা পদক্ষেপ নেওয়া যেত। তুই এতদিন তোর শ্বশুর মশাইকে ওর ছবি দেখিয়ে কেন জিজ্ঞাসা করিসনি? ও, তোর কাছে তো আবার কোনো ফোন নেই। চল আজকে আমাদের ফোন থেকে ছবি দেখিয়ে জিজ্ঞাসা করি। এই বলে মেঘা তার দুই বান্ধবীর সঙ্গে তাদের রেল স্টেশনে ঝুপড়িতে ঢুকে পড়ে। সেখানে গিয়ে বিলাসবাবুকে জয়িতার ছবি দেখাতেই বিলাসবাবু আঁতকে ওঠে।
এই মেয়েটাই তো আমাদের টেন্ডার জমা দেওয়ার ঠিক 1 মাস আগে কাজে ঢুকেছিল। ও আমাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের পোস্টে জয়েন করেছিল। আমাদের বিজনেসের সমস্ত খুঁটিনাটি সব ওরই জানা ছিল। আমি ভাবতেই পারিনি ও আমাদের এত বড় ক্ষতি করে চলে যাবে। কিন্তু ও আমাদের এত বড় ক্ষতি করে কি আনন্দ পেলো, আর ওর লাভটাই বা কি হলো? ও বরাবর তোমাকে খুব ভালোবাসতো বিক্রম। ওর মতো সুন্দরী আর বড় লোককে ছেড়ে তুমি মেঘার মতো একজন গরিবকে বিয়ে করেছো বলে ও নিজের রিজেকশনের বদলা নিতে এমনটা করেছে। আমি কয়েকদিন আগে ওর বাবার সাথেও কথা বলেছি। ও মানসিকভাবে অসুস্থ। বছরের প্রায় 3 মাস ওকে মানসিক চিকিৎসালয়ে দিন কাটাতে হয়। ওর কৃতকর্মের জন্য উপরওয়ালা ওকে যা শাস্তি দেওয়ার দিয়ে দিয়েছে। আর আমাদের এসব কথা ভেবে লাভ নেই। আমাদেরকে আমাদের জীবনটা আবার নতুন করে শুরু করতে হবে। সবকিছু নতুন করে ভাবতে হবে।